হ্যালো এন্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা মডেল 5 শুরু করছি। পেজ 537, 537 পেজ, মডেল 5, পেজ 537। একের প্রথম প্রশ্ন দেখো, এবিসি এর বিনিয়োগ করা মূলধন অনুপাত 3:4:5 আর সময়ের অনুপাত 6:3:2 হলে লাভের অনুপাত কত? মূলধন অনুপাত দিয়েছে, সময়ের অনুপাত দিয়েছে, লাভের অনুপাত বার করতে বলেছে। তুমি কি করে করবে তুমি ভেবে দেখো যে অংশীদারি কারবারে মনে করো এ 5,000 টাকা 3 মাসের জন্য দিল, বি 3,000 টাকা 6 মাসের জন্য দিল। তুমি কি করো, 5,000 টাকা 3 মাস, তার মানে 5,000 গুণিত 3, এটাই তো তুমি করো, এবং তার থেকে তোমার পরে অনুপাতিক সমষ্টি করে লাভ বেরোয়। এখানেও সেই জিনিসটা হবে। আসলে মূলধন অনুপাত তার সঙ্গে সময়টাকে যদি গুণ করো তাহলে লাভের অনুপাতটা পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি করব, যেটা এবিসির অনুপাত যেটা দাঁড়াবে লাভের, যদি আমরা অনুপাতটা আলাদা করতে গেলে এক্স গুণ করে বা ধ্রুবক গুণ করে আলাদা করতে জানো, কিন্তু যেহেতু এমসিকিউ প্রশ্ন তাহলে কিছু আমরা যাবো না, আমরা ডাইরেক্ট মূলধনের সঙ্গে ক মাস বা কত বছর সেটা ক মাস সেটা গুণ করব, ইজ টু 4-এর সঙ্গে ওর মাসটা এবং মূলধনের সঙ্গে ওর মাসটা গুণ করে দাও। কত হচ্ছে দেখো, 3-6-18, 3-4-12, 5-2-10, হালকা কাটাকাটি, 2-9-18, 2-6-12, 2-5-10, অর্থাৎ 9:6:5, 9:6:5। তার মানে অপশন এ আছে এখানে, ঠিক আছে, হিসাব অনুযায়ী এ অপশন। চলে আসছে পরের প্রশ্ন, a+1 × x² প্লাস 2a+2 × x প্লাস 3a+4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলেছে 2, বীজদ্বয়ের গুণফল 2, তাহলে যোগফল কত হবে? তাহলে এখান থেকে আমরা বীজদ্বয়ের গুণফল যোগফল ফর্মুলা তো তোমরা জানো, দুটি বীজকে আমরা আলফা বিটা ধরি, তাহলে এখানে এ বি সির মান কত? x² আগে যেটা সেটা হচ্ছে a, x এর আগে যেটা সেটাকে আমরা b ধরবো, আর শেষে যেটা থাকে সেটাকে সি ধরবো। শুধু দেখে নিতে হবে যে এদিকে জিরো আছে কিনা, না থাকলে জানবে তোমাকে কিছু থাকলে সেটাকে ট্রান্সফার করে আনতে হবে, নাহলে তোমার অঙ্কটা এবিসি ধরা ভুল হয়ে যায়। তাহলে প্রথমত বীজের গুণফল দিয়েছে, তার মানে বীজ দুটি ধরি আলফা বিটা, গুণফল কত বেরোচ্ছে 2। আচ্ছা, বীজদের গুণফলের 2, আর বীজদের গুণফলের ফর্মুলা c/a সমান কত 2, এত সি এর মান বসাও, এটা 3a+4 বাই এ কত a+1 = কত 2। সলভ করা যাক, এটা ক্রস করে নিচ্ছি, 3a+1 নিচে কিছু না 1 আছে, 3a+4 = 2a+2, ট্রান্সফার করি, 3a - 2a = 2 প্লাস 2 - 4 আর a = -2। একটু দেখে নি, নিয়ে গেছি ওদিকে, তাহলে এ পেলাম, বিয়োগ করলে এদিকে বিয়োগ বড় মান এসছে -2, এর মান -2 হলো। এইবারে এর মান যদি -2 হয়, এত তোমার কাজ হলো, বলেছে বীজদ্বয়ের যোগফল বার করতে, বীজদ্বয়ের যোগফল, এত বীজদ্বয়ের যোগফলের ফর্মুলাই হলো -b/a, ঠিক আছে না, -b/a। তাহলে এত ফর্মুলা অনুযায়ী মান বসায়, মাইনাস তো আলাদা, বি এর মান বসাও, বি এর মান হচ্ছে এটা 2a+2 বাই এ কোনটা, এ হচ্ছে +1, ঠিক আছে না, এ হচ্ছে a+1, কোথাও বলে লক্ষ্য করবে। এবার মান বসানোর কাজ, -2, এর জায়গায় মান বসাও -2, এর জায়গায় -2 বসালাম, +2, এটাকে দ্বিতীয় বন্ধনে দেখিয়ে দাও, কারণ আগে মাইনাস আছে, ভুলে গেলে জল হয়ে যাবে। আবার এর মান -2 +1, ঠিক আছে, একটু সলভ করে নি, মাইনাস থাক, 2×4 -4 +2, এগুলো তুমি ডাইরেক্ট করবে, আমি লিখছি বেশি বলে তোমাকেও লিখতে হবে সেটা আমি বুঝতে পারছি, -1, এত মাইনাস, এটা বিয়োগ করলে -2, -1, মাইনাস মাইনাসে +2, -1 মানে -2, নিচের মাইনাস নিচে সাইন রাখতে না, মাইনাস ওপরে তুলে দিতে হয়, তাহলে -2। বাস, তার মানে এখানে তোমার বইয়ের থেকে অপশন যদি মেলে আমি, তাহলে ডি, ঠিক আছে। চলে আসছে পরের প্রশ্ন, চলে আসছে আমরা পরের প্রশ্ন। প্রশ্ন দেখো, এবি বৃত্তের একটি জ্যা, সিওবি বৃত্তের একটি ব্যাস। খুব ভালো কথা, আমরা মনে করো এখানে একটা চিত্র অঙ্কন করলাম, এবি হচ্ছে জ্যা,
সিওবি হচ্ছে একটা ব্যাস। তাহলে এটা মনে করো ও, আর সিওবি এটা ব্যাস, ভালো জিনিস, সিওবি ব্যাস হয়ে গেল। আর এবি হচ্ছে এটা জ্যা। এবি যদি জ্যা বলে তার মানে এমন ভাবে টানো যেন এটার সঙ্গেই আসে। যে যে তো যেখান থেকে খুশি টানতে পারো, আমি এটা টানলাম মনে করি এবি, কিন্তু পয়েন্ট আউটটা এখানে করতে হবে নিয়ে গিয়ে শেষে। তাহলে আরেকবার দেখিনি, সিওবি ব্যাস, ভালো জিনিস, সিওবি ব্যাস হলো মাঝখানে কেন্দ্র আছে, এবি জ্যা, তাহলে এইখান থেকে মিশাতে হবে, এইখান থেকে মিশাও, এবি জ্যা। ওডি এবি জ্যার উপর লম্ব, ওডি 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 এবির উপর লম্ব, ওডি এবির উপর লম্ব, তাহলে ওডি কে লম্ব করে দাও এবির উপর, ও ডি, এটা লম্ব বটে, ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ওডি যদি 4 হয়, ওডিটা হচ্ছে 4 সেমি, তাহলে সিএ কত, সিএটাকে যোগ করে দাও, যোগ করে দিলাম। খুব সাধারণ প্রশ্ন, এটা তোমাদের সম্ভবত 9-এ ছিল উপপাদ্য একটা। তো তুমি লক্ষ্য করো, যদি এটা লম্ব টানো, এটা যদি লম্ব টানো, তাহলে এটা 4 দিয়েছে তোমাকে, আর তুমি যদি যোগ করে দাও, তুমি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ সুন্দরভাবে হয়ে গেছে, ত্রিভুজের এটা ভূমি। এবার যদি ভূমি, এটা যদি তুমি লম্ব টানো, তাহলে এর সঙ্গে এটা সমান্তরাল হয়ে যাচ্ছে, যদি সমান্তরাল হয়ে যায় তাহলে শর্তই হচ্ছে যে এর ভূমিটা দ্বিগুণ হবে, বা এর এটা হলো অর্ধেক, তাহলে এটা এর দ্বিগুণ। অতএব যদি ওডি সমান 4 সেমি হয়, তাহলে সিএ হবে এর দ্বিগুণ 8 সেমি। কারণ একটা প্রশ্ন তো একটা উপপাদ্য তোমরা করেছো যে ভূমির সমান্তরাল কোণ যদি সরলরেখা আমরা টানি, তাহলে সেটা ভূমি সেটা ভূমির অর্ধেক হবে সেই সরলরেখাটা, তাহলে এটা যদি এর অর্ধেক হয় এর দ্বিগুণ হবে, উপপাদ্য তোমরা করেছো একবারে, তাহলে হচ্ছে 8 সেমি। চলে আসছে আমার পরের প্রশ্ন, একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান কত? দশভুজের, আচ্ছা, দশভুজ মানে 10টা বাহু মা দুর্গা, আর 10 মাথা মানে রাবণ, তাহলে রাবণ আর মা দুর্গা, ভুজ আর মাথা, তাহলে সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয়মান কত? আচ্ছা, সুষম বহুভুজের আমরা কি জানি ফর্মুলাটা, সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা কি? অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু n মাইনাস 2 বাই 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, এটাই তো, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে আমরা n মানে কি, বাহুর সংখ্যা, n মানে বাহুর সংখ্যা, তাহলে n মানে বাহুর সংখ্যা যদি হয়, আচ্ছা, তোমাকে বলেছে প্রতিটা অন্তঃকোণ, তাহলে আমি প্রতিটা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে করে নিচ্ছি, এটা মানটা বসিয়ে নি, n হলো কত, 10 ইন্টু 90, 8 ইন্টু 90, তাহলে টোটাল এত ডিগ্রি যেটাই বেরোলো, 8 দুগুণে 9 দুগুণে 18, 18কে 8 দ্বারা গুণ করে দাও, 8 এটা 64, 4 হাতে হলো 6, 8 8 6 14, 144, 1440 ডিগ্রি। এটা কি টোটাল সমষ্টিটা, কিন্তু বলেছে প্রতিটা, প্রতিটা মান, তাহলে প্রতিটা মানে একটা, তাহলে কটা কোণের সমষ্টি বলে, দশভুজ মানে 10টা বাহু মানে 10টা কোণ, তাহলে এটা 10টা কোণের সমষ্টি বেরোলো এটা, তাহলে একটা কত হবে, অতএব সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ কত হবে, এটা এখানে বাই এন দিয়ে করে দেবে তোমরা ডাইরেক্ট ফর্মুলাটা, আমার এটা লক্ষ্য করে নি যে প্রতিটা বলেছে, তাহলে আমি বাই এন মানে কটা, 10টার যদি সমষ্টি এত হয়, একটার কত হবে, 10 দিয়ে ভাগ করে দিই, তার মানে হয়ে গেল 144 ডিগ্রি। আর বৃত্তীয় মান বলেছে, তার বৃত্তীয় মান বার করো, বৃত্তীয় মান যদি আমি দেখি, তাহলে 144কে পাই বাই 180 দ্বারা গুণ করে দাও, 2 72, 2 9 8, 9 8 72, 9 10 90, 2 4 8, 2 5 10, 4 পাই বাই 5, 4 পাই বাই 5 রেডিয়ান, এটাই তোমার উত্তর। তার মানে চারেরটা অপশনে চলে গেল
4/5 সি এর অপশনে চলে গেল, এটা অপশন সি। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন। শুরু করেছি আমরা পরের প্রশ্ন। 5 প্রশ্ন দেখো কি বলছে, একটি অর্ধগোলকের ঘনফল v1 এবং ব্যাসার্ধ r হলে r এর মান কত? তো অপশন দেওয়া আছে 4টা, কোনটা না পেলে শেষেরটা ক্লিক করবে। আচ্ছা, অর্ধগোলকের ঘনফল দিয়েছে, তারা আমরা ঘনফলের ফর্মুলা জানি। ঘনফলের ফর্মুলা আমরা জানি, অর্ধগোলক যদি হয়, পূর্ণগোলক হলে 4/3 পাই আর কিউব, অর্ধগোলক হলো 2/3 পাই আর কিউব, সমান ঘনফলটা কত? v1। আচ্ছা, আর ব্যাসার্ধ আর আছে, তাহলে আরটা আরই আছে। তোমাকে আর এর মান বার করতে বলেছে, তাহলে সবকিছু তোমাকে ট্রান্সফার করতে হবে, এটাই স্বাভাবিক। তাহলে ট্রান্সফার করা যাক, একে একে ট্রান্সফার করি। আর কিউ সমান যদি ট্রান্সফার করি, তাহলে 3 হবে, বাই 2 নিচে নামবে আর পাইও নিচে নামবে। ঠিক আছে না তোরা? তাহলে 3 এখানে উঠে গেল, 2 পাই নিচে নেমে গেল। আর এবারে কিউটা যদি ট্রান্সফার করে দাও তো কি হবে? এত কিউ সমান যদি ট্রান্সফার করে দাও, এই ধরনের অঙ্ক যখন তোমার এই ধরনের অপশন দিবে, তখন প্রত্যেকটা লাইন তোমাকে মিলিয়ে দেখতে হবে, নাহলে অনেক সময় কি এগিয়ে চলে যাবে, দেখবে আগেই হয়ে গেছিল সব। যার জন্য বা কোন দিকে তোমাকে নিয়ে যেতে হবে সেটা একটু মাথায় রাখতে হবে। মনে করো তুমি পায়টাকে ভেঙে দিলে 22 কোথাও নেই ভাঙা, তাহলে এই একটু মাইন্ডে রাখবে। তাহলে যদি তুমি কিউবকে ট্রান্সফার করো, তাহলে ওদিকে কি হবে? ওর ঘন হয়ে যাবে, 1/3 ট্রান্সফার হয়ে যাবে নিচে। ঠিক আছে, বাস এটা এখানে চলে এলো। যদি 3 দিকে যায় কি হবে? যেমন স্কোয়ার ট্রান্সফার রুট হয়, তেমনি 3 ট্রান্সফার হলে 1/3 হবে, 4 হলে 1/4 হবে, এইভাবে হয়। তাহলে আমাদের কোন অপশনটা মিলছে? বি এর অপশনটা মিলছে। ক্লিক করে দাও বিটা। চলে আসছে পরেরটা, 6, 7, 8 সংখ্যাগুলোর গড় 9 হলে কোনটা হবে? তো গড় তো তোমরা জানো, প্রণাম করে দিলে গড় হয়ে যায়। তাহলে এখানে প্রণাম করে দাও, জয় মা বলে শুরু করা যাক। এইবার গড় মানে যোগ করে ভাগ, যোগ করে ভাগ। তাহলে এগুলোকে সব যোগ করো, এতে গড় সমান হলো বলেছে 9, আর গড়ের মানে হলো যোগ করে ভাগ। 6 যুক্ত 7 যুক্ত x যুক্ত 8 যুক্ত y যুক্ত 16 বাই কত দ্বারা ভাগ? জোড়া সংখ্যা তত দ্বারা। 6, 7, x, 8, y, 16, 1, 2, 3, 4, 5, 6 জোড়া সংখ্যা তত দ্বারা ভাগ হয়। সমান কত বলেই দিয়েছে 9। একটু সলভ করে নিই। 8 আর 7, 6, 13, 7, 6, 13, 13 আর 8, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 আর 16, 21 আর 16 কত হবে? 6 আর 1 7, 3, 37। তাহলে 37 প্লাস এক্স প্লাস ওয়াই হচ্ছে, আর 6 9 54 হয়ে গেল ওদিকে। এত এক্স প্লাস ওয়াই সমান রেখে দাও 54, আর প্লাস 37 এদিকে চলে গেল -37। এত এক্স প্লাস ওয়াই সমান 14 7 দিতে 4 5 1 দিতে 17, এক্স প্লাস ওয়াই সমান 17। তার মানে অপশন বি, বিটা মিলল। ঠিক আছে, চলে আসা যাক পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 এর প্রথম প্রশ্ন। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তাহলে 100 টাকা জমা রাখেন প্রিন্সিপাল, সময় 2 বছর, সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট 121 টাকা, সুদের হার কত? মানগুলো একটু লিখে নি। প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, সুদাসল হচ্ছে 121 টাকা। যদিও কার্য তোমাকে এত লিখতে হবে না, কিন্তু প্র্যাকটিসের সময় তো তোমার দরকার আছে। এন হয়ে গেল 2 বছর। তবে বাড়িতে যখন রাফলি প্র্যাকটিস করবে তখনও কিন্তু এমনি এত লিখে করো না, তখন একটা বদভ্যাস হয়ে যাবে। তখন দেখবে যেগুলো ডাইরেক্ট করার দরকার সেগুলো ডাইরেক্ট করতে পারছো না, সময় লেগে যাচ্ছে, না লিখে তোমার ঠিক ক্লিয়ারেন্স আসছে না। যার জন্য বাড়িতে কিন্তু প্র্যাকটিস করার সময় শর্টকাট করবে। তাহলে হয়ে গেল এটা। রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে, আর ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা যদি ফর্মুলা বসাই, a ইজ ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এর জায়গায় a বসে গেল 121, এটা হয়ে গেল 100, 1 প্লাস r, ইট মিনস জানা নেই এটা, এটা বার করতে বলেছে। আর টু দি পাওয়ার n মানে হচ্ছে স্কোয়ার, তাতে 121 বাই 100 হয়ে যাবে, আর 1 প্লাস r বাই 100, আর স্কোয়ারটা কোন দিকে করবো? ট্রান্সফার করে দিবে দিকে, নিশ্চয়ই বুঝতে পারছো। এত 121 বর্গমূল 11, 100 বর্গমূল 10, 1টাকে ট্রান্সফার করে দিলাম, এদিকে পড়ে রইল r বাই 100। এটা লসাগু করে নি, এটা লসাগু হলো 10,
এটা 11 মাইনাস 10 একে 10, 11 মাইনাস 10 সমান r/100। এবারে গোলা গোলা এত বার সমান কত হলো? 11 থেকে গেল 1%। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1% সুদের হার। বাস, যদি কিছু না ভুল হয়েছে চেক করে না, ভুল তো হয়েছে একটু, একটা শূন্য পড়ে আছে যে, তাহলে বিয়োগ করলে 1 আর 1 10 10। ভেরি গুড। চলে আসছি পরের প্রশ্ন। রেট অফ ইন্টারেস্ট 10%, 1% লিখলেও খুব ভালো, 10% লিখলেও চলবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, a is to b সমান c is to d হলে a is minus b is to a plus b সমান c minus d is to c plus d। সমানুপাতিক চিহ্ন, সমানুপাতিক। তো ধর্মটাকে কি বলে তোমরা জানো? যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়াটা কি হয়? মনে করো যদি is to মানে তো বাই, তাহলে a বাই বি সমান সমানুপাতিক c বাই ডি। এবারে যোগভাগ প্রক্রিয়া তুমি করেছো, যোগভাগ প্রক্রিয়ার কি হলো? এটা প্লাস এটা হয় a প্লাস বি, আর এটা a মাইনাস বি, তবে c আর ডি যোগভাগ করো কি হলো? c প্লাস ডি, c মাইনাস ডি। তেমনি এটা আগে বিয়োগ আছে তারপরে যোগ আছে, তাহলে ভাগ যোগ প্রক্রিয়া। যোগ ভাগ না বলে এটা হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া। ঠিক আছে না? ভাগ যোগ প্রক্রিয়া বলে। পরের প্রশ্ন আসছে, তিনের প্রশ্ন দেখো, বলছে একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। তাহলে একই বৃত্তের চাপ, আমি একটু দেখে নি বিষয়টা কি বলেছে। এটা মনে করো বৃত্ত, এইখান থেকে এটা একটাকে চাপ বলে, যে যেটাই নেবে বৃত্ত চাপ, এটা নিলাম, মনে করে এইখান থেকে এটা নিলাম, আর মনে করে এইখান থেকে এটা নিলাম, সরি এখান থেকে এটা নিলাম। ঠিক আছে, তাহলে এরা বৃত্তে যে চাপ উৎপন্ন করছে, মনে করে এটা কেন্দ্র, তাহলে এই চাপটা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করবে? এই কোণটা উৎপন্ন করছে। ঠিক আছে, আবার মনে করো এইখান থেকে এই চাপটা, এটা কেন্দ্রে এই কোণটা উৎপন্ন করছে, এইটা উৎপন্ন করেছে, এইটা উৎপন্ন করেছে। এবার একটা বৈশিষ্ট্য কি, যে যদি বৃত্তচাপ সমান না, তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। মনে করো এটা 5 সেমি, যদি এটা 5 সেমি হয়, এটা যদি 30 ডিগ্রি হয় মনে করো, তাহলে তুমি যদি 5 সেমির দৈর্ঘ্য নাও যেখানে খুশি, ওর কোণটাও 30 ডিগ্রি হবে। বৃত্তচাপ চেঞ্জ হলে কোণ চেঞ্জ হবে, বৃত্তচাপ যদি একই হয় তাহলে কোণ একই থাকবে। এটা তুমি মাথায় রাখো। এবার প্রশ্ন দেখো, একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে, তাহলে দুটো কোণ যদি সমান হয়, তাহলে চাপ দুটির দৈর্ঘ্য, এই যে চাপ, এই চাপ দুটোর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। কোণ সমান হলে চাপ সমান, চাপ সমান হলে কোণ সমান, তাহলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে? সমান হবে। সমান হবে। সহজ কথা ছিল এটা। চলে আসছে পরেরটা। সমবাহু ত্রিভুজ এবিসি এর জন্য সাইন এবিসি এর মান কত? তো সমবাহু ত্রিভুজ বলেছে, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? তিনটা কোণই 60 60 60, 360 আর 180, তিনটা বাহু সমান মানে তিনটা কোণ সমান। এইবারে যখনই তোমাকে সাইন কস্টেন কোনো কিছু বলবে, তার মানে তো সমবাহু ত্রিভুজ হয় না। যে কোনো ট্রিগোনোমেট্রিক মান, যে কোনো ট্রিগোনোমেট্রিক মান তোমার সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে। তাহলে তুমি এটা সমকোণী ত্রিভুজ আগে করবে, তবে তুমি সাইন কস্টেনে যেতে পারবে। সমবাহু তো হয় না। তাহলে তুমি এখান থেকে একটা লম্ব টেনে দাও 90 ডিগ্রি লম্ব। যখন লম্ব টানলে তখন এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এইবারে সাইন, সাইনের ফর্মুলা কি বলে? সাইনের ফর্মুলা হচ্ছে, সাইনের ফর্মুলা দরকার হবে না, সরি এখানেও কোণটা কি বলে? এবিসি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সাইন কোণ এবিসি তার মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। এই কোণটা যেটা সেটাই তো হয় এটা, তাহলে সাইন 60 হচ্ছে √3/2। তাহলে সাইন এবিসির মান হলো √3/2। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন, দেখে নেব এটা। চলে আসছে আমরা 5 প্রশ্ন। প্রশ্ন কি বলছে দেখো, একটি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √6 গুণ হলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত হবে? তাহলে আমাদের দুটো জিনিস দিয়েছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল
আর ভূমির ক্ষেত্রফল কে কার কত গুণ, √6 গুণ। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। মাঝখানে সমান দিলাম কে কার কত গুণ, বুঝতেই পারছো। আমি আবার রিপিট করছি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √6 গুণ, এইটা এর √6 গুণ। তাহলে তোমরা জানো যদি মাঝখানে সমান দিই শর্তানুসারে করি, তাহলে যে বেশি তার উল্টোটাকে বেশি করতে হয়, যে কম তার উল্টোটাকে কমাতে হয়, নাহলে সমান হয় না। ঠিক আছে না? মনে করো রামবাবুর বয়স আর শ্যামবাবুর বয়স, রামবাবুর 20 বছর, শ্যামবাবুর 40 বছর। যদি আমি মাঝখানে সমান দিতে চাই, তাহলে রামবাবুর চেয়ে শ্যামবাবু দ্বিগুণ, কিন্তু 2 গুণ কাকে করবো, রামবাবুকে, তবে তো সমান হবে, নাহলে সমান হবে না। সেইরকম জানোই তোমরা, তাও একটা বলে দিলাম। তাহলে বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √6 গুণ, এইটা √6 গুণ বলছে, ভালো করে পড়ে দেখো। তাহলে আমি একে √6 গুণ করে দিলাম। এইবারে শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। শঙ্কুর উচ্চতার ব্যাসার্ধ এইচ ইন্টু আর, প্রশ্নটা হচ্ছে এইচ ইজ টু আর এর মান, প্রশ্নটা হচ্ছে এইচ ইজ টু আর এর মান বার করতে বলেছে। কত করা যায়? তো আমরা প্রথমে প্রশ্নের মধ্যে দেখো পায়ও গেল। এবার আর এখানে একটা ছিল, এখানে দুটো ছিল, কেটে দিচ্ছি এরকম ভাবে আর এরকম ভাবে। তাহলে আমাদের এখানে এল রইলো, আর এখানে আর ইন্টু √6 রইলো। এবার সমস্যা হচ্ছে যে আর আর এইচ বলেছে, আর আর এর বলেছে, এইচ এল এর তো কোনো প্রয়োজন নেই, আর আর এইচ বলেছে, এল এর প্রয়োজন নেই। তাহলে এলটা কোঠার জন্য কি নিয়ম, এল এর ফর্মুলা বসিয়ে দাও। এল এর ফর্মুলা কি হয়, √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজের ফর্মুলা √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে স্কোয়ারটা ট্রান্সফার করে দিই, রুটটা ট্রান্সফার করে দিই, এই স্কোয়ার আর স্কোয়ার সমান রুট ট্রান্সফার হলে স্কোয়ার হয়ে যায়, এটা হয়ে যাবে রুট ট্রান্সফার হয়ে। অতএব a স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান আর স্কোয়ার, আর রুট স্কোয়ার কে খেলো কত, 6। এটা হয়ে গেল আর স্কোয়ার, আর এটা হয়ে গেল রুট স্কোয়ার কে খেয়ে 6, সামনে লিখে দিলাম। এতে এইচ স্কোয়ার সমান 6 আর স্কোয়ার, আর একটা আর স্কোয়ার এদিকে পাঠিয়ে দাও। এতে এইচ স্কোয়ার সমান 6টা থেকে একটা গেল, 5টা আর স্কোয়ার। এবার শেষ কাজ, প্রশ্নটা এইচ আর আর এর অনুপাত বলেছে। এইচ আর এর অনুপাত যদি বলে, তাহলে তুমি কি করবে, সহগ বিচ্ছিন্ন করে দাও। এইচ স্কোয়ারের নিচে আর স্কোয়ার এনে দাও, ওদিকে 5 এর নিচে কিছু নাই 1, সহগ বিচ্ছিন্ন কেমন হয়, এর নিচে যদি এটা আনো তাহলে এর নিচে এর আগেরটা চলে যাবে, তার নিচে এক মানাতে সেই একই বটে। এইবারে শেষ কাজ, স্কোয়ার গুলো ট্রান্সফার করে দাও। দুটো স্কোয়ার কিন্তু একসঙ্গে ট্রান্সফার হবে, আলাদা আলাদা ভাবে নয় কিন্তু। তাহলে দুটো স্কোয়ার আসলে একটা স্কোয়ার করে ট্রান্সফার করছি। তাহলে আমি লিখতে পারি এরকম ভাবে, যদি তুমি ট্রান্সফার করে দাও, স্কোয়ার ট্রান্সফার হলে কি হয়, রুট হয়। এতএব নিচে কিছু নেই মানে তো 1 আছে। এতএব এইচ ইজ টু আর, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত হচ্ছে √5:1, বাই মানে ইজ টু। দেখে নাও, আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্ন। 6 প্রশ্নটা মধ্যমা নির্ণয় করতে বলেছে। তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য আগে ছোট থেকে বড় সাজাতে হয়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে পাই, ঊর্ধ্বক্রম যদি সাজাই তাহলে পাচ্ছি আমরা প্রথমে 7, তারপর 8, এরপর 9, 10, 11, 13, 11 দুটো ছিল, সরি 11 দুটো আছে, দুটো থাকলে দুটোই লিখতে হবে, নিশ্চয়ই জানো তোমরা। দুটো 11 আছে, 13, 15, আর এখানে 16। দেখে না, আশা করি সবই লিখেছি। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, 9। তার মানে এত এন হলো 9। 9 মানে অযুগ্ম, জোড় নয় বিজোড়। অযুগ্ম মধ্যমার ফর্মুলা জানো তোমরা, অযুগ্ম বার করার মধ্যমার ফর্মুলা হচ্ছে n+1/2। যেটা এন তাকে সংখ্যাটাকে বলে এন, যেটা সংখ্যা আছে তার 9টা, তাহলে 9+1/2, এনে জায়গায় 9 বসালে যেটা 9×10/2 সমান কত হচ্ছে 5। এবার 5টা মধ্যমান হয়, আসলে 5 নম্বরে যে আছে সে, আসলে এটা কি 5তম মান। 5তম মান কি আছে 5 নম্বরে, 1 2 3 4 5, ইনি 11। তাহলে এতে মধ্যমাটা হচ্ছে 11। এটাই হচ্ছে উত্তর, মধ্যমা 11। ক্লিয়ার? চলে আসে পরের প্রশ্ন।
আসছি 6-3 প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা। টসিং কোয়েশ্চেন, টস করে ট্রু ফলস। 6 বছরের সরল সুদ স্ববৃদ্ধি মূলের 4/25 হলে সুদের হার 10% হবে। দেখা যাক, সলভ করা যাক। আমরা এখান থেকে সলভ শুরু করছি। 6 বছরের সময় হচ্ছে 6 বছর, সরল সুদ স্ববৃদ্ধি মূলের এত অংশ, প্রিন্সিপাল ধরে নিচ্ছি x টাকা। তাহলে সরল সুদ স্ববৃদ্ধি মূলের 6/25। তুমি লক্ষ্য করো, সুদটা বলেছে স্ববৃদ্ধি মূলের 6/25, 4/25। স্ববৃদ্ধি মূল মানে সুদাসল, সুদাসলের 4/25। তাহলে আসলটা ধরে আমাদের কাজ হবে না, আমাদেরকে যখন সুদাসলের সম্পর্ক দিয়েছে সুদাসলটাকে x ধরে নিতে হবে। তাহলে সুদ কত? সুদাসলের 4/25, তার মানে x এর 4/25, তার মানে কত হচ্ছে 4x/25 টাকা। তাহলে সময় দিল সুদাসল x, সুদ। তাহলে যদি সুদ হয় তো তাহলে আসলটা কত? আসলের ফর্মুলা a মাইনাস i, সুদাসল মাইনাস আসল, বিয়োগ করে নাও, কত হচ্ছে বার করে নাও। 25x মাইনাস 4x, 25 থেকে গেল 4, 21x/25 টাকা। এটা সুদ, আসল। এবার রেট অফ ইন্টারেস্টটা দেখে নাও কত হচ্ছে। আর এর ফর্মুলাই হলো i ইন্টু 100/p ইন্টু t। i কত? i হচ্ছে 4x/25 ইন্টু 100 ইন্টু p কত? x, p হলো 21x/25। তাহলে নিচে আছে p, তার মানে নিচে 21x হবে। আর বাই 25, নিচে 25 না দিয়ে, বাই না দিয়ে একদম উপরে তুলে দেব, বাই 25 ইন্টু t। t কত বটে? 2t 6। বাস, কাটাকাটি করে যা হবে এটা রেট অফ ইন্টারেস্ট। যদি মিললে ভালো, না মিললে আরো ভালো। 4 100, 2 2 4, 2 3 6। বাস, আর কাটার মতো অবস্থা কিছু নাই। 4 2 8, 8 25 200, আর নিচে 3 1 3, 3 2 6। যেটাই হোক পার্সেন্ট হচ্ছে 10% হচ্ছে না, যেটাই হোক 10% নয়, 10% নয়, তার মানে এটা 10% হবে বলেছে। তার মানে এটা এফ ফর ফোগলা। ঠিক আছে, দেখে নাও। এটা যদি আমার বাই চান্স ক্যালকুলেশনে ভুল থাকে, নিজেরা ঠিক করে দেবো, এটা বিরাট কিছু ফ্যাক্টর না, কিন্তু এটার সঙ্গে মিলছে না। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। 2 অনুবন্ধীকরণের যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। অনুবন্ধীকরণী কাকে বলে? যে স্বাভাবিকভাবে আমরা কি করি, দুটি করণীর যোগফল মূলদ নাও হতে পারে, কিন্তু অনুবন্ধীকরণে যদি হয় তার মূলদ হতে বাধ্য। যেমন দুটো অনুবন্ধীকরণে কি, যদি একটা করণী 3√5 হয়, 3 + √5, তাহলে তার অনুবন্ধী হবে 3 - √5 হতে বাধ্য। তাহলে এদের যোগফল কি হবে? যোগফল যদি করো 3 + √3 প্লাস মাইনাস, এটা কেটে গেল, 3 3 কত হলো 6। আর মূলদ সংখ্যা মানে গোটা সংখ্যা স্বাভাবিক ক্ষেত্রে, তাহলে মূলদ সংখ্যা হতে বাধ্য। তাহলে দুটো অনুবন্ধীকরণের যোগফল মূলদ সংখ্যা হতে বাধ্য। টি ফর টাকলু। চলে আসছে পরের প্রশ্ন। 3 প্রশ্ন দেখো কি বলছে। বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আগে অঙ্কন করে নি। বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, যেমন খুশি তুমি আঁকো বৃত্তের ভেতরে। বৃত্তস্থ চতুর্ভুজ বিএডি একটু আইডেন্টিফাই করো না কোনটা কোনটা। বিএডি 75, বিএডি এই কোনটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কোন বিসিডি কোথায় আছে দেখো, বিসিডি এই কোনটার মান কত হবে। এবারে একটা ছোট বিষয় জানলেই হলো যে এটা কত হবে। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল তোমরা জানবে সবসময় সম্পূরক কোণ বা 180 ডিগ্রি হতে বাধ্য। মানে এখানে কোণ এ প্লাস কোণ সি 180 হতে বাধ্য, আর কোণ ডি প্লাস কোণ বি 180 ডিগ্রি হতে বাধ্য। এই দুটো কথা মনে রাখো। বৃত্তস্থ চতুর্ভুজ মাত্রে এমন নয় যে অর্ধেক অর্ধেক হবে, কিন্তু দুটো মিলিয়ে 180 হতে বাধ্য। তাহলে যদি এটা 75, এটা কত হবে? অতএব কোণ বিসিডি 180 থেকে 75 মাইনাস করে দাও, 5 10 5 দিয়ে 8 10 105 ডিগ্রি। এটাই বলেছে 105 ডিগ্রি হবে। টি ফর টাকলু। ক্লিয়ার আছে? চলে আসছে পরের প্রশ্ন, দেখে নাও, আশা করি অসুবিধার কোনো কথা নেই। চলে আসছে মানে নেক্সট প্রশ্ন।
চারের প্রশ্ন কি বলেছে দেখো, চারেরটা চারে বলছে sec থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলো sec থিটা মাইনাস টেন থিটা সমান 2 হবে, প্লাস মাইনাস। আচ্ছা, sec এর টেন রিলেটেড ফর্মুলাটা কি হয়, sec স্কয়ার থিটা, ফর্মুলাটা জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে যে বীজগণিতে দেখো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হবে, a প্লাস b ইন্টু ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। এবারে প্লাসের মান দিয়েছে 1/2, তাহলে প্লাসের জায়গায় আমি 1/2 বসালাম, ইজ ইকুয়াল টু sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 1। এতই ফাইনালি sec থিটা মাইনাস টেন থিটা সমান, যদি এটা ট্রান্সফার করে দাও তাহলে 2 1 কে 2, আর এক নিচের কোনো দাম নাই, sec মাইনাস টেন সমান 2, sec মাইনাস টেন সমান 2, টি ফর ট্যাকলু। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্ন। চলে আসছে আমরা পরের প্রশ্ন, পাঁচের প্রশ্ন। দেখো কি বলেছে প্রশ্নটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের একের একটা অংশ হবে। তাহলে তুমি কি করবে, এটা থেকে ধরে নিচ্ছি, তাহলে আমরা একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরি, ঘনকের প্রতিটি ধার হচ্ছে এক্স একক। এবার তুমি এক কাজ করো, ঘনকের ধারের দৈর্ঘ্য অর্ধেক করে দিচ্ছ, পরের কথা ঘনকের আয়তন প্রথম ঘনকের আয়তনের কত অংশ হবে। তাহলে যদি এটা এটা মনে করো প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের আয়তন, আর এটা হচ্ছে দ্বিতীয় ঘনকের আয়তন। আয়তন দ্বিতীয় ঘনকের আয়তন। এখন ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব, তার মানে এটা এক্স কিউব হবে। আর দ্বিতীয় ঘনক কি করেছে বলেছে, একটা ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করে দাও, তাহলে দ্বিতীয়টাতে কি করে দেবে, ফর্মুলা তো একই হবে, বাহু কিউব। কিন্তু তুমি কি করবে, বাহুটাকে এক্স এর অর্ধেক কত হবে, এক্স এর অর্ধেক x/2 হবে, বাহুটাকে আমি x/3 করে দিলাম, সরি x/2 করে দিলাম। তাহলে x/2 করে দিলে এর ঘনক, এটার আয়তন কত হবে, তাহলে আমি কিউব তুলে দিলে কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কিউব তুলে দিলে এক্স কিউব, আর এটা 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে লক্ষ্য করো, এক্স কিউব আর যদি আমি এটার অনুপাত করে দিই, তাহলে কত হলো, এক্স কিউব ইজ টু এক্স কিউব বাই 8। তাহলে এটা গেল, তার মানে কত পড়ে হলো 1:1/8। নিচের অংশটা দেখতে পাওয়া যাচ্ছে 1:1/8। তার মানে যদি এটা 1 হয়, এটা কত হবে, 1/8। প্রশ্ন কি বলেছে, ঘনকের ধারের দৈর্ঘ্য যদি অর্ধেক করে দাও, আয়তন প্রথম আয়তনের 1/8 হবে। নিশ্চয় আয়তনটা প্রথম আয়তনের 1/8 হবে, তার মানে এটাও টি ফর ট্যাকল। চলে আসছে আমরা শেষের প্রশ্ন। শেষ প্রশ্ন দেখো, শেষের প্রশ্ন যেটা বলছে, শেষের প্রশ্নটা আমাদের কোর্সে কিছু নেই, এখানে তোমাকে যে বিভাজনের মানটা দিয়েছে স্কোর, একজন পেয়েছে 1 নম্বর পেয়েছে, মনে করো 1 স্কোর হয়েছে 3 জনের, 2 স্কোর হয়েছে 6 জনের, 3 হয়েছে 4 জনের, 4 স্কোর পেয়েছে 7 জনের, 5 হয়েছে 5 জনের। সংখ্যাগুরু মান বলতে বলে বোঝায় সব থেকে বেশি কত, সব থেকে বেশি। এখানে সংখ্যাগুরু মান সব থেকে বেশি 3, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে সংখ্যাগুরু মান সব থেকে বেশি 3 নয়, যার জন্য এটা মিথ্যা। সংখ্যাগুরু মান 3 নয়, সংখ্যাগুরু মান বলতে সব থেকে বেশি যায়, যেমন 5 জন সব থেকে বেশি কতজন পেয়েছে, 5 জন পেয়েছে। তাহলে সব থেকে যেটা বেশি সেটা সংখ্যাগুরু মান, এটা এ ফর 4। ক্লিয়ার? আজকের ভিডিও এতটা রইল, নেক্সট ভিডিও পরের দিন। থ্যাংক ইউ।